স্বাগতন্য পক্ষে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য, ব্যর্থতা আর এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারীর অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে, অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে। নানান সরকারের সময়ে নানান পরিস্থিতিতে নারীর স্লাট শেমিং বা নারীকে ভিলিফাই করা যেন পুরুষতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় হাতিয়ার। সেই সাথে নারীর স্বাভাবিক সব কাজে বাধা দেওয়া, নারীকে ঘরবন্দি করার ষড়যন্ত্রও একটা গোষ্ঠীর রয়েছে। প্রশ্ন হচ্ছে, এরকম ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা কী? আজ অন্য পক্ষে আমরা আলোচনা করব নারীর জন্য রাষ্ট্র কি করছে এখন এই বিষয়ে। সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা এবং আছেন চলচ্চিত্র নির্মাতা, নারী অধিকার কর্মী সৈয়দা নীলিমা দোলা। আপনাদের দুজনকেই স্বাগত। বেশ কয়েকটা ঘটনা এর মধ্যে ঘটেছে বলে আমরা আসলে এই আলোচনা বেশ ধারাবাহিকভাবেই করছি। স্নিগ্ধা, যদি আপনাকে দিয়ে শুরু করি, আমরা দেখতে পাচ্ছিলাম যে ফুটবল খেলা নিয়ে, মেয়েদের ফুটবল খেলা নিয়ে এক ধরনের খেলা চলছে। একবার ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়, বলা হয় যে না, মেয়েরা আবার খেলবে, কিছু প্রতিবাদ হয়, সেখানে ম্যাচের আয়োজন করা হয়, আবার আরেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়। এটা কি আসলে কোনো সমাধান? মানে এই যে খেলা বেশি বেশি করে খেলার আয়োজন করতে হবে বলা এবং এক ধরনের লোক দেখানো ম্যাচের আয়োজন করা, আবার বন্ধ করে দেওয়া, এই খেলা নিয়ে খেলা, এটা যদি একটু বলেন। আচ্ছা, অনেক ধন্যবাদ উর্মি এবং আমার সহ-আলোচক তোলাকে। আচ্ছা, যেটা ব্যাপার কি, এই যে নারীর যে কোনো কাজ, হ্যাঁ, আমি খুব স্পেসিফিকলি বলতে চাই, নারীর ক্রিয়ার মধ্যে বাধা প্রদানের ব্যাপারটা কখনোই থেমে থাকেনি। ব্যাপারটা এরকম না আজকে ছিল, এর আগে ছিল না। কারণ আপনি যখন ক্রীড়া নিয়ে বলেছেন, ওমেন স্পোর্টস নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড আপনি খেয়াল করে দেখবেন যে তারা যে খেলেও তাদের আপনার বেতনটা কতটুকু, তারা কি পুরুষ প্লেয়াররা যেভাবে খেলে সেই সমপরিমাণ মর্যাদা, বেতন বা এই ধরনের কিছু পায় না, এই মনোযোগটাও কিন্তু তারা পায় না। অ্যাট দ্য সেম টাইম আপনার এই যে আপনি এখন যে বলছেন যে খেলা, এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের এই যে নারী যে ফুটবল টিমটা জাতীয়, সেটি কিন্তু পরপর দুবার মনে হয় সাব চ্যাম্পিয়নও হয়েছে, কিন্তু তার যে উদযাপন, সেই উদযাপন নিয়েও কিন্তু আমাদের কি করতে হয়েছে যে তার একটা মানে এইসব আমরা তো আসলে জানি। আমার প্রশ্ন হচ্ছে যে একই সঙ্গে সরকার 21 পদক দিচ্ছে এই সাফ জয়ী নারীদের, একই সাথে আবার একটা গোষ্ঠীর বাধার মুখে তাদের খেলা বন্ধ হচ্ছে। সরকারেরই কিছু উপদেষ্টা আবার বলছেন যে না, খেলা চালু থাকবে, আবার খেলার আয়োজন করতে হবে, আয়োজন করা হচ্ছে, আবার বন্ধ হচ্ছে। আমার কথা হচ্ছে, যদি এরকম চলতে থাকে টানা হ্যাচড়া, আসল যে কাজটা, দক্ষতা অর্জন, খেলাধুলা, সেটা আসলে মেয়েরা কিভাবে করবে? রাষ্ট্রের এখানে ভূমিকাটা, রাষ্ট্রের ভূমিকা এখানে পলিসিগতভাবে খুব স্ট্রিক্ট হওয়ার কথা ছিল। পলিসিগতভাবে আপনার ঠিক যেই মুহূর্তে যেই খেলাকে আপনার বানচাল করা হয়েছিল, যে বা যারা করেছে তাদেরকে অবশ্যই আপনার খুব দ্রুততম সময়ের মধ্যে উচিত ছিল শাস্তির আওতায় আনা, প্রশ্নের আওতায় আনা, জবাবদিহিতার আওতায় আনা। এই যে রাষ্ট্রের যে কাজটা, এই কাজটা যখন করা হয় না, কেন আমাদের সকল কিছু প্রতিবাদ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন একটা নেটিজনরা কথা বলবে, ঠিক তখনই রাষ্ট্রের কনসার্ন হবে। এটি কোনো আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। আমি সেই জায়গাটাই আসছিলাম। নীলিমা দোলা, আপনি জুলাই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে আপনি জড়িত ছিলেন। এই মুহূর্তে নারীদের অবস্থা আপনি যা আমরা দেখছি বা যা ঘটছে চারদিকে, সেটিকেও আসলে অস্বীকার করার উপায় নাই। এবং একই সাথে আন্দোলনের নারীরা পর্যন্ত নানানভাবে ভিলিফাই হচ্ছে। সব নারীরা যারাই আন্দোলন করেছেন তাদেরকেও এক ধরনের প্রশ্নের মুখে ফেলা হয়েছে, তাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। সামগ্রিকভাবে যে বৈষম্যহীন সমাজ চেয়ে এই আন্দোলনটা কোথায় এসে দাঁড়ালো? রাষ্ট্রের ভূমিকাটা কি? আবারও একই প্রশ্ন আপনার কাছে। না, আমি তো এখন বলছি যে আওয়ামী ফ্যাসিজমকে দূর করে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি, সেখানে সালাফি ফ্যাসিজম দেখা যাচ্ছে। মানে ইসলামপন্থীরা, এক ধরনের ইসলামপন্থীরা, আমি সমস্ত ইসলামিক মানুষজনকে আসলে এখানে কোট করতে চাই না, বিশেষত সালাফি গোষ্ঠী যারা হচ্ছে নারীর অধিকার, মানুষের এন্টারটেইনমেন্ট, এই ধরনের মানে আনন্দ এবং উদযাপনকে ধ্বংস করতে চায়, তাদের একটা টার্গেট আছে আসলে। কিন্তু এইটা আসলে ভাবার কোনো কারণই নাই তাদের যে তাদেরকে আমরা জায়গাটা ছেড়ে দেবো। এই সালাফি ফ্যাসিজমের সবচেয়ে বড় শিকার আসলে এই মুহূর্তে হচ্ছেন নারীরা। এবং রাষ্ট্রের কথা যদি বলি, রাষ্ট্র আসলে যা করছে নারীদেরকে রক্ষা করতে, সেটি খুবই গৌণ।
মানে একদমই কম কাজ করছে। মানে জুলাই বিপ্লবের একজন মানে প্রত্যক্ষ একজন কর্মী হিসেবে, আন্দোলনকারী হিসেবে আপনি যে এই কথাটি বলছেন, আপনার কি মনে হয় যে এরপরে আপনি যাদের কাছ থেকে এই সাপোর্টটি পেয়েছিলেন আন্দোলন করার সময়, এই কথা বলার পরেও একইভাবে সেই সাপোর্টটা আপনি পাবেন? আমার রাজনৈতিক সহযোদ্ধা যারা আছে বা আমরা যে বন্ধুরা একসাথে আসলে কাজ করি তাদের কাছ থেকে সাপোর্ট পাবো নিশ্চয়ই, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু হয়তো বড় স্কেলে যখন আমি কথা বলতে যাই, যেমন সোশ্যাল মিডিয়াতে এটা হয়, যখন বড় স্কেলে কথা বলতে চাই তখন অনেক বট অ্যাকাউন্ট আমরা দেখি আমাদেরকে এসে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। আবারও একটা কমন এনিমি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ফোকাস করার চেষ্টা করে যে হ্যাঁ আওয়ামী লীগের দিকে ফোকাস করেন, দেশের আর অন্য কিছুর দিকে ফোকাস করেন না। এটা তো আমার কাজ না। আমি যদি বিপ্লব করতে চাই, আমি যদি একটা অভ্যুত্থান ঘটাতে পারি, তাহলে পরাপর সমস্ত অন্যায়গুলো নিয়ে আসলে আমাকে কথা বলতে হবে। আমি তো একজন নারী, আমি একটা বিপ্লবের অংশীদারও। আমি যদি ওই বিপ্লব শেষ করার পরে দেখি যে আমার সহকর্মীরা, আমার বন্ধুরা, আমার সাথে যারা কাজ করেন তারা মাঠে ঘাটে রাস্তায় ফুটবল খেলতে গিয়ে এক ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে, হ্যাঁ সরকার তাদেরকে 21 পদক দিয়েছে শুধুমাত্র এটা নিশ্চিত করার জন্য যে সামাজিক সম্মান তাদের বাড়ে, কিন্তু এটি যথেষ্ট নয়। একদম সরাসরি শাস্তির ব্যবস্থা করতে হবে এবং অন্যান্য নানান কিছুতেই আমরা মানে এটা তো একটা ফেসবুকে তো একটা দেশ চলতে পারে না, এটা তো হতে পারে না আসলে। একদম আমি একদম ওইখান থেকে আবার আসি, মনে হচ্ছে কোথাও কোথাও ফেসবুকে দেশ চলছে বা কোথাও কোথাও আসলে মব যেটি হচ্ছে সেই মবই যেন আসলে রাষ্ট্রকে চালাচ্ছে। রাষ্ট্র মব থামাবে কিন্তু উল্টো মবই যেন রাষ্ট্রকে চালাচ্ছে, কখনো কখনো এরকমটিও মনে হচ্ছে, এবং সেটি নারীর ক্ষেত্রে আরও বেশি করে। আবারও আপনার কাছে সেই একই প্রশ্ন, রাষ্ট্র আসলে কেন তার শক্ত ভূমিকা রাখতে পারছে না? আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি বলবো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে একটা ধারা দেখবেন, কখনো হেলমেট বাহিনীর উপরে নির্ভর করা আর এখন মব বাহিনীর উপর নির্ভর করা। তো এই যে একটা পরিচালনার প্রধানতম ঘাটতি কোথায়? কারণ আপনার কোনো ইনস্টিটিউশনের কখনো ভিত্তি স্থাপন করা হয়নি, এটা হচ্ছে সকল সময়ের সবচেয়ে বড় কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে নারীর কথা বললেন, নারীর তো কোনো দেশ নেই, নারীর তো কোনো আসলে সমাজ নেই, এমন কোনো সমাজ নেই যেই সমাজে নারী বা নারীদের উত্থান অথবা নারীর অংশগ্রহণ এটিকে আপনার মিনিমাইজ করা হয় না। এই যে দোলা যে বললেন গণ অভ্যুত্থানের কথা, সেই গণ অভ্যুত্থানের সময় যে পরিমাণ নারী ছিল সেই পরিমাণ নারী আজকে তারা আপনি প্রায়ই দেখবেন তারা বলে তারা নারী খুঁজে পান না। তারা নারী খুঁজে পান না, এর কারণটা কি? তার কারণ হচ্ছে তারা নারীর কার্যকারিতার উপরে দেখেন না। নারীর ক্ষেত্রে তাদের যে ঘটনাটা ঘটে অনেকটা ওরকম, দেখবেন যে মিছিলের সামনে মেয়েদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় এই জন্য না যে মেয়েরা ওখানে পার্টিসিপেটার, এই জন্য যখন আপনার পুলিশ আঘাত করবে অথবা গুলিটা হবে মাঠটা যেন তার উপর দিয়ে যায়। তার মানে নারী অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তাদের কাছে কখনোই না, অবজেক্ট হিসেবে অবজেক্টিফাই করা একটা পরিচালনার অংশ। রাষ্ট্র সেখানে খুব সক্রিয় ভূমিকা পালন করছে এই কারণে যে আপনি দেখবেন মবের ক্ষেত্রে। আচ্ছা আপনি আমাকে বলেন তো বেগম রোকেয়া, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ বেগম রোকেয়া? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে, এটি তো কোনোভাবে কোনো রকম কোনো গণ উত্থানের বিষয়। এই আলোচনায় ফিরবো আমরা, একটা বিরতি নিয়ে তারপর আসছি। একটা বিরতি, অন্য পক্ষে থাকুন বিসিনের সঙ্গে। স্বাগত আরও একবার অন্য পক্ষে। আজ আলোচনা করছি নারীর জন্য রাষ্ট্র কি করছে এখন এই বিষয়ে। স্নিগ্ধা এবং দোলা দুজনের কাছে এই প্রশ্ন তো আসলে বারবার রাষ্ট্র নিয়ে আসছে, যেহেতু আইনের আওতার কথা বলা হচ্ছে যে সরকার কেন এদেরকে আসলে যারা এরকম করছে তাদেরকে আইনের আওতায় আনছে না। এখানে আইনের আওতাটা আসলে ঠিক কতখানি গুরুত্বপূর্ণ? আসলে কি আইনের আওতা গুরুত্বপূর্ণ নাকি আরও বড় কোনো চিন্তা আসলে করতে হবে এই বিষয়ে? না, আসলে এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যে যে সরকার আছে সেই সরকারটি কি একটি মেসোজেনিস্ট সরকার, এই প্রশ্নটা কিন্তু আগে একটা করতে হবে। দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে কেন মেসোজেনিস্ট সরকার? তারা তো নারী সংস্কার কমিশন গঠন করেছে ইতিমধ্যে। এটা একটা কোশ্চেন মার্ক। হ্যাঁ, আমি কিন্তু কোশ্চেন করেছি। তার কারণ আছে, আপনি যে বলছেন নারী সংস্কার কমিশন গঠন করেছে, নারী সংস্কার কমিশন সকল নারীদের নিয়ে গঠন করা হলো, তাহলে তো আমি দেখবো ধারণাগত ত্রুটি। কারণ নারীর বক্তব্য তো শুধু নারী দেন না, এবং অন্যান্য কমিশনের কম্পারিজনে আপনি দেখবেন অন্যান্য যে কমিশনগুলো আছে তার প্রধান হিসেবে কোনো নারী আপনি খুঁজে পাবেন না। 50-55 জনের মধ্যে মাত্র কতজন আপনি প্রধান হিসেবে তো পাবেনই না, এবং সদস্য খুবই সীমিত। এটি একটা।
আরেক ক্ষেত্রে কি হয়, নারীকে টোকেনাইজেশন করা হয়। তো আপনি যদি টোকেনাইজেশন করেন, আপনি যদি ওই ধরনের জাস্টিফিকেশনে থাকেন, যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা যদি এরকম হয়, আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলেছি, আপনি জাতীয় ঐক্য করেছেন, আপনি জাতীয় ঐক্যের যে ছবিটা আপনাদের যোগাযোগ মাধ্যমে পত্রিকা মারফত দেখেছি, সেই ছবিতে আপনি মাত্র 2 জন নারী পেলেন। তাহলে পুরো দেশে নারী রাজনীতিবিদ কি কেবলই 2, সংখ্যাটা 2? তাহলে এখানে বিষয়টা সংখ্যার আধিক্য না। দেখেন উর্মি, আমরা আনুপাতিক হারে কিন্তু বাংলাদেশের মেয়েরা এখন পুরুষের থেকে বেশি, কিন্তু তারপরও কি হয়েছে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের কোনো অংশগ্রহণ নাই, পার্টিসিপেশন নাই। তাহলে রাষ্ট্রকে কি হতে হবে? রাষ্ট্রকে নারী বান্ধব এই অর্থে হতে হবে যে রাষ্ট্রের পলিসি নারীর নিরাপত্তা শুধু নয়, আপনি নাগরিকের নিরাপত্তা আগে দিন, তারপরে তো নারীর নিরাপত্তার প্রশ্ন আসবে। এই জায়গাগুলোকে যদি আমি ঠিক সেটেল ডাউন না করতে পারি, তাহলে এটি নারী বান্ধব সরকার। তোলা প্রশ্ন হচ্ছে যে পলিটিক্সে কি মানে আসলে কি রাজনীতিতে নারী কম, নারী নাই? আগেও আমরা যেই চেহারা দেখেছি, এবং আমার এই অনুষ্ঠানে এসে আওয়ামী লীগের নেত্রীরা, বিএনপির নেত্রীরা, বাম দলের নেত্রীরা এসে বলে গেছেন যে তারা নিজেদের দলের মধ্যে কতভাবে আসলে না, এটা আমি ওদিন বলছিলাম যে যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম চলে, তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সময়ে লবণ সত্যাগ্রহ পদযাত্রা বলে একটা জিনিস হয়, যেখানে 80,000 মানুষ গ্রেপ্তার হয়, যার 20,000 নারী ছিলেন। অথচ ভারতের স্বাধীনতা আন্দোলনে তাদের জায়গা আসলে কোথাওই হয় না। সো নারীকে আসলে তার রাজনীতি থেকে বাদ দেওয়ার যে পলিটিক্স আছে, এবং এখানে একটু উর্মিয়াপা আমাকে বলতে হবে, সরকার আসলে যে আইনের আওতার প্রশ্নটা এখানে সংযুক্ত, সরকার আসলে আইনের আওতায় আনতে পারছে না কেন? কারণ সরকার অনেক পপুলিস্ট সিদ্ধান্ত নিচ্ছে, যেহেতু এটা নির্বাচিত সরকার না, একটা অভ্যুত্থান, জনতুষ্টবাদী, হ্যাঁ, অভ্যুত্থান থেকে উঠে আসা সরকার। সো সরকারের অনেকেই আসলে যে না, আমি ওদেরকে ধরবো, ওই এলাকায় আবার আরেকটা গ্যাঞ্জাম হবে। আমার কথা হচ্ছে যে আপনি যদি একটা সেকুলার সোসাইটি চালাতে চান, যেখানে একটা বহুজাতিক রাষ্ট্র চালাতে চান, যেখানে সমস্ত জাতি সত্তার মানুষ থাকবে, সমস্ত লিঙ্গের মানুষ থাকবে, সবার সমতা থাকবে, তাহলে আপনাকে অবশ্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হবে নারীর প্রশ্নে। কারণ নারী আমাদের প্রথম ব্যারিকেড, যেটা ভেঙে গেলে আমাদের এন্টারটেনমেন্টের ব্যারিকেড ভেঙে যাবে, আমাদের অন্যান্য লিঙ্গের ট্রান্স এবং অন্যান্য লিঙ্গের মানুষের সমতার যে জার্নি, সেটা ভেঙে যাবে, অর্থনীতিও ভেঙে যাবে। সো নারীকে আসলে আপনাকে ব্যারিকেডটা দিতেই হবে। নারীর যে অত্যাচার শুরু হয়েছে সারা দেশে, এটা খুবই লজ্জাজনক, খুবই ভয়ঙ্কর, এবং এই সরকারের অনেক বড় ব্যর্থতা হচ্ছে নারীকে রেসপেক্ট এবং যথাযথ যে সামাজিক নিরাপত্তা সেটা দিতে না পারা, এবং আমরা এটা লক্ষ্য রাখছি। আমি যদি সঞ্চালক হিসেবে আসলে দুজনের কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছ থেকে, আপনি গবেষক হিসেবে যদি বলেন, আপনার কি মনে হয় নারী কি আসলে এত সহজে তাকে ঘরবন্দি করা যাবে, যেভাবে আসলে ঘরবন্দি করার নানান পায়ের তারা আমরা দেখছি? আমি বলবো না রাষ্ট্রীয়ভাবে, কিন্তু পায় তারা আছে, এবং সেটির যথেষ্ট পরিমাণ প্রতিবাদ নাই। গবেষক হিসেবে আপনি কি মনে করেন? যথেষ্ট গবেষণার কাজ আপনি করেন এই বিষয়ে? না, দেখুন, আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি মনে করি যে প্রতিবন্ধকতা টু সাম এক্সটেন্ট আপনার এজেন্সিকে আবার সক্রিয় করে তোলে। আপনি যত বেশি বাধা দিবেন, তত বেশি আমি সমপরিমাণ শক্তি, সাহস সঞ্চয় করে আপনাকে আমি প্রতিহত করব। এটা কিন্তু নারীর এজেন্সিকে আবার রিক্লেম করার সুযোগ করে দেয়। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে প্রতিবন্ধকতা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে সেটি হচ্ছে, আপনি দোলা খুব সুন্দর একটা কথা বলেছেন যে পপুলার হওয়ার চর্চা। আপনি দেখবেন যেখানেই নারী বিষয়ক বিষয় থাকে, সেখানেই দেখবেন যে সেই নারী একদম মানে খুব ক্ষমতাহীন নারী হোক, ক্ষমতাবান নারী হোক, আপনি দেখবেন যে তাকে এক ধরনের চরিত্রতে হনন করা হয়। আপনি তার সমালোচনা করবেন, আপনি দেখবেন যে খুব রিসেন্টলিও আপনি দেখতে পাবেন যে ভীষণ গুরুত্বপূর্ণ পদে যারা আছে, আপনি তার গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু যদি সেটি নারী হয়, তাহলে কি হবে? তার চরিত্র নিয়ে আপনি নানা পলিটিক্স করতে চাইছেন, আমি একদম বলতেই চাই, মানে পলিটিক্স করতে চাইছেন শাওন, তাকে নিয়েও যেমন হচ্ছে, সৈয়দ রিজওয়ানা হাসানকে নিয়েও হচ্ছে। দোলা, আপনার কাছেও আমার একই প্রশ্ন, যে আপনি তো মাঠে কাজ করেন, উনি গবেষক, আপনি মাঠেই কাজ করেন, মাঠের সেই মানে অভিজ্ঞতা থেকে যদি বলেন, আপনার কি মনে হয় নারীকে বস্তায় ভরা যাবে? না, এমনিতে তো আমি আগের প্রোগ্রামে বলছি যে যাদেরকে এক মাঠে রাখলে মারামারি করে, তাদের প্রেসক্রিপশনে তো আর বাংলাদেশে নারীরা চলবে না। আবার 53% নারী ভোটও আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই নারীরা সকলেই শ্রমজীবী নারী। তারা কি আসলে ওই ধরনের রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদেরকে ভোট দেবে কিনা, সেই প্রশ্নতে যেতে হবে আমাদেরকে। কিন্তু যতটুকু আমি দেখতে পাচ্ছি, আসলে ঢাকার চিত্র আর বাংলাদেশের বাকি জায়গার চিত্র তো এক না। চারদিক থেকে খবর আসছে যে মেয়েদেরকে নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সো এই ব্যাপারটা নিয়ে আমি আসলে সত্যিই চিন্তিত, এবং
ভীষণভাবে তাড়িত বলা এবং যেতে দেখেন পারে। আপনারা যারা আসলে সামাজিক গণমাধ্যমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, বাল্যবিয়ে কিভাবে বাল্যবিয়েকে প্রমোট করা হচ্ছে, ইউনিসেফের একটা সাধারণ একটা বিজ্ঞাপনের নিচে যেভাবে বাল্যবিয়ের পক্ষে কথা বলা হচ্ছে, এগুলো তো আফগান সংস্কৃতি ধরে নিয়ে আসা। হ্যাঁ। সেক্ষেত্রে আসলে কি করার আমাদের, এক লাইনে যদি বলেন। না, আমি একটা কথাই বলতে চাই, নারীকে নিয়ে পলিটিসাইজ করার ক্ষেত্রে অনেক সচেতন হওয়া উচিত। আপনি বাল্যবিবাহের কথা বলছেন, দেখেন যখন মেয়েদের বয়স বিয়ের 18 করেন আর ছেলেদের বয়স 21 করেন, এই আইনের মধ্যেই আপনি নারীকে কেবলমাত্র রিপ্রোডাক্টিভ একটি সাবজেক্ট হিসেবে আপনি বিবেচনা করেছেন। আপনি কিন্তু তার বোধ, চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণের সেটা আরো ক্ষমতা কমে দেখেননি। আসছে। এবং আপনি একই সাথে সেটাতে কি করেছেন, অভিভাবকত্ব, অর্থাৎ পুরুষ বড় হবে, এই কনসেপ্ট তো আপনার আইনের পরতে পরতে আছে। কাজে আমি বলবো যে বাল্যবিবাহের পলিটিক্সটা যারা করছেন, এখানে দুটো জিনিস করা হচ্ছে, খুবই মানে ধর্মীয় সেন্টিমেন্টটাকে পলিটিসাইজ করা হচ্ছে এবং তার প্রধানতম জনপ্রিয় টার্গেট গ্রুপ হচ্ছে নারী। দোলা, কি করা যায় বলতে আমার মনে হয় যে আমরা যারা কালচারাল অ্যাক্টিভিস্ট বা প্রগতিশীল মানুষ আছি, তাদের আসলে এখন অনেক কাজ করার আছে। অনেক কর্মসূচি গ্রহণ করা, সরকারকে প্রেশার ক্রিয়েট করা, এডুকেট করা মানুষজনকে, এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে খুব এই বিশাল সফলভাবে কর্মযজ্ঞ কি আসলে, হ্যাঁ মানে আমরা যারা বাইরের মানুষ আছি, যে সরকার পক্ষের বাইরের মানুষ এবং যারা সরকারের আছেন, প্রত্যেককেই আসলে এডুকেট করার যে চর্চা। এবং কমেন্টের ব্যাপারে আমি একটা ছোট নোট আপনাকে দিতে চাই উর্মি আপা, এই কমেন্টগুলো আমরা বিগত 15-20 বছর ধরেই আসলে সোশ্যাল মিডিয়াতে দেখছি। আমি আওয়ামী লীগের সময় আসলে সোশ্যাল মিডিয়া যেহেতু বটের কি অ্যাপ্রোচ ওটা খেয়াল করতাম, যেহেতু ডিজিটাল মিডিয়া নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করি। সো তখন ওখানে চলছিল ওটা ওই মবোক্রেসি, যেটা বটের কাজ, হ্যাঁ এটা ওই মবোক্রেসি ওখানে চলছিল। সেটা কোন বট আমি জানি না, সেটা কি বি টিম না এ টিম, কার বটের কোন বটের কাজ সেটা আমি বলতে পারছি না, কিন্তু এখনো সেই বটকে আমরা অ্যাক্টিভ দেখছি এবং সেই অত্যাচারটা আসলে সব সময় নারীর উপরেই। অনেক ধন্যবাদ স্নিগ্ধা রোজনা, ধন্যবাদ দোলা, দুজনকেই। আমরা যতখানি পারি আমাদের আলোচনা চালিয়ে রাখবো, এটুকুই নিশ্চয়ই বাংলাদেশের মেয়েরা আমাদের সাথে থাকবেন, তাদের সাথে আমরা থাকবো। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।